স্যার একজনের রেকর্ড করতেছে, সো ওটা দিয়ে দিলে যারা দেরিতে জয়েন করবো ওরাও দেখে নিতে পারবে। হ্যালো স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে এখন? হ্যালো হ্যাঁ স্যার, হ্যালো, শোনা আসসালামু যাচ্ছে। আলাইকুম স্যার। আচ্ছা, আমি তাহলে শুরু করে দিই। আমাদের আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্যার বেসিক্যালি টেস্টিং। ঠিক আছে, সফটওয়্যার টেস্টিং সম্পর্কে আমরা একটু জানবো। আমরা আমরা বলেছিলাম আমাদের একটা থিওরি পার্ট এখনো বাকি আছে, তো সেটা আজকে করবো আমরা। এটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং। হ্যাঁ, টেস্টিং সম্পর্কে আজকে আমরা জানবো। চ্যাপ্টার 8 সফটওয়্যার সিস্টেম টেস্টিং বা সফটওয়্যার টেস্টিং। হ্যাঁ, তো স্যার প্রথমে আগে বুঝি যে ফেইলিওর, ফল্ট বা বাগ, আমরা এরর বলতে আসলে কি বুঝাই। তো স্যার যখন কোনো সিস্টেমের কোনো একটা কম্পোনেন্ট তার যে কাজটা করার কথা সেটা যদি না করতে পারে, হ্যাঁ, স্পেসিফিকেশনটা যদি পূরণ করতে না পারে, সেটা আমরা বলি ফেইলিয়ার। এবং এই ফেলিয়ারটা যেই কারণে হয়েছে বা যেই কন্ডিশন কারণে হয়েছে সেটা আমরা বলি ফল্ট। ঠিক আছে, মানে ফল্টের কারণে আমার একটা ফেলিয়ার হয়। ফেলিয়ারটা একটা কনসিকোয়েন্স, রেজাল্ট, আর ফলটা হচ্ছে তার অ্যাকশনটা। ঠিক আছে। আচ্ছা, তো এরর কি জিনিস? এরর হচ্ছে সিমিলার টাইপের জিনিস, বাট এখানে আমরা এরর বলতে বোঝাই যে বেসিক্যালি কোনো আমাদের যে হিউম্যান এরর, যেটা হিউম্যান ফল্ট যেটা, হ্যাঁ, যখন একটা হিউম্যান বা এই যে ডেভেলপমেন্ট টিম যখন কোনো এসিএলসি ফেজ বা এসএলসি ফেজ বা এইচডিএলসি ফেজে কাজ করতে যায়, তখন তারা যে ভুলগুলা করে বা এটার কারণে যে ফল্ট প্রডিউস হয়, সেগুলোকে আমরা এরর বলি। তাহলে আমরা বলতেছি ফেলিওরটা কি? ফেলিওরটা হচ্ছে কনসিকোয়েন্সেস যখন একটা সিস্টেম তার যে কাজটা, যে দায়িত্ব, সেটা পালন করতে সমর্থ হয় না। আর যেই কারণে হয় না, যে কন্ডিশনের কারণে হয়, সেটাকে আমরা বলি ফল্ট। আর এরর মেনলি হিউম্যানের জন্য বোঝায়। হিউম্যান ফেলিয়ারটাকে এরর বোঝায়। সে যখন সিস্টেমের প্রতিটা ফেজে সে যখন পুরো ফেল করে। আমরা এই যে টেস্ট, ফেলিওর, এরর, ফল্ট, এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা সিস্টেমের টেস্টিং করি। কেননা স্যার একটা সিস্টেমকে, ধরেন আপনি একটা সিস্টেম ডেভেলপ করেছেন, তাই না? এই সিস্টেমে কিন্তু স্যার অনেক রকম কন্ডিশন থাকতে পারে যেগুলো হচ্ছে বা সিস্টেমটা ট্যাকল দিতে পারতেছে না। এখন এটা বুঝলে আপনাকে অবশ্যই সিস্টেমটাকে রিয়েল লাইফে ডিপ্লয় করার আগে, মানুষের কাছে যাওয়ার আগে অবশ্যই আপনাকে টেস্ট করতে হবে যে তার এই প্রবলেমগুলো সে ফেস করলে কিরকম আচরণ আচরণ অবলম্বন করতেছেন, আপনি কিরকম অবজারভেশন, সেটা সেরকম। টেস্টিং ইজ দ্য প্রসেস অফ অ্যাক্টিভিটি দ্যাট চেকস দ্য ফাংশনালিটি এন্ড কারেক্টনেস। একটা সিস্টেম ঠিকভাবে ফাংশন করতেছে কিনা এবং কারেক্ট ভাবে ফাংশন করতেছে কিনা। ফাংশন করলেই হলো না, আমার যে যেটা ইউজার রিকোয়ারমেন্ট সেটা অনুযায়ী সে কোয়ালিটি দিতে পারতেছে কিনা, কারেক্ট ভাবে ফাংশন করতে পারতেছে, এটা খুবই জানা জরুরি। এবং এই জানার প্রসেসটাই হচ্ছে টেস্টিং। টেস্টিং কি করে? আমার কোন একটা সিস্টেমের রিলায়েবিলিটি, মানে নির্ভরযোগ্যতা এবং কোয়ালিটিকে অ্যাসিওর করে। ঠিক আছে। আচ্ছা, যত টেস্টিং পাওয়ারফুল হবে তত ভালো। তো এটা একটা এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং এর প্রসেস। অবশ্যই আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রিগুলোতে আমরা টেস্টিং এর জন্য কিন্তু আলাদা মানুষ থাকে আর টিম থাকে। ঠিক আছে। এবং আপনি শুনে থাকবেন এসকিউ এর কথা শুনে থাকবেন, এসকিউ এর সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। হ্যাঁ, এটা কিন্তু একটা জব পোস্ট এসকিউ। হ্যাঁ, এসকিউ তে কিন্তু অনেক জব থাকে, যদিও গ্রোথ কম, বাট স্টিল এসকিউ কিন্তু একটা বেশ মানে টাকা পয়সা, ইনিশিয়ালি টাকা পয়সার দিক থেকে, বেতনের দিক থেকে খুব ভালো একটা জব এসকিউ। ঠিক আছে। তো এই যে সফটওয়্যারের কোয়ালিটি, এসকিউআই যেটা বলি, সফটওয়্যার কোয়ালিটি বা সিস্টেমের কোয়ালিটি অ্যাসিওর করার জন্য আমাদের কিন্তু টেস্টার লাগে, যারা হচ্ছে অনেক ক্রিটিক্যাল কমপ্লেক্স টেস্টিং অ্যাপ্রোচে তারা হচ্ছে সিস্টেমটাকে যাচাই বাছাই করে, অ্যাসিওর করে যে সিস্টেমটা আদৌ রিলায়েবল কিনা। তো সিস্টেম টেস্টিং সফটওয়্যার ইজ এ লেভেল অফ দ্য সফটওয়্যার টেস্টিং ওয়্যার এ কমপ্লিট এন্ড ইন্টিগ্রেটেড সফটওয়্যার ইজ টেস্টেড। মানে খুবই একটা কমপ্লিট ইন্টিগ্রেটেড সফটওয়্যার, ধরেন এই সফটওয়্যারটা অনেকগুলো সফটওয়্যার সমন্বয়ে গঠিত, এমন একটা সফটওয়্যার টেস্ট করে। যেমন স্যার ধরেন একটা টিকিট সিস্টেমে অনেক কিছু একসাথে থাকে, তাই না? একটা টিকিট সিস্টেমে কিন্তু আপনার একটা কি বলে পেমেন্টের জন্য একটা মেথড থাকে, তাই না? একটা টিকিট সিস্টেম কিন্তু যখন
কোনো একটা নির্দিষ্ট মৌসুমে বা নির্দিষ্ট সময়ের জন্য হয়তো বা কোনো নির্দিষ্ট দিনে ঈদের আগে আগে এরকম কিন্তু সময় কিন্তু আমাদের সফটওয়্যারের উপর রিকোয়েস্টের হার কিন্তু বেড়ে যাচ্ছে, সেটা লোডিং এর লোডিং হিটের একটা ব্যাপার আছে। সো এই যে এই সব কিছু একটা সফটওয়্যার আদৌ নিতে পারতেছে কিনা সেটার উপর আমরা টেস্টিং করি। অনেক রকম টেস্টিং আছে, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেড টেস্টিং। ইউনিট টেস্টিং মূলত হচ্ছে যে ছোট ছোট মডিউল যেগুলো থাকে সেই মডিউলকে আমরা টেস্ট করি, এবং ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে এই মডিউলগুলোকে যখন একত্রিত করি, আমরা যখন পাইপলাইনে অ্যাড করি মডিউলগুলোকে, পুরো ইন্টিগ্রেটেড সফটওয়্যারটাকে আমরা টেস্ট করি যে কিরকম পারফর্ম করতেছে। অথবা ইন্ডিভিজুয়াল মডিউল ভালো পারফর্ম করতেছে, বাট ইন্টিগ্রেশনের পর হয়তো অনেক এরর ফেস করতেছে না, সেটা আগে মডিউল ইন্ডিভিজুয়ালি মডিউলগুলোতে পাচ্ছিলেন না। সিস্টেম টেস্টিং বলতে এই যে আমরা এখন জানবো যেটা, এবং অ্যাকসেপ্টেড টেস্টিং হচ্ছে যে মেইনলি যখন সফটওয়্যারটা মানুষের কাছে যাবে, আপনি বুঝে থাকবেন যে মানুষের কিন্তু অভ্যাসের দাস। হ্যাঁ, মানুষ কিন্তু সবসময় কোনো একটা কিছু ইউজ সেটার যে ফাংশনালিটি ফিচার এটা অভ্যাস হয়ে যেতে পারে, এখান থেকে সে বের হয়ে আসতে পারে না। তো যখনই আপনি কোনো একটা নতুন সিস্টেম বা ফিচার আনবেন, যখন মানুষের কাছে ইন্ট্রোডিউস করবেন, সেটাকে অবশ্যই মানুষ কতটুকু গ্রহণযোগ্যতা দিচ্ছে বা কতটুকু সে গ্রহণ করতেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার কাছে কতটুকু কমফোর্টেবল রিলায়েবল তৈরি হচ্ছে জিনিসটা, ইন্টারফেসটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এবং সেটাই আমরা অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর মাধ্যমে অ্যাসিওর করি। আচ্ছা, টেস্টিং এর একটা বেসিক লাইফ সাইকেল হচ্ছে স্যার, আমরা টেস্টিং প্ল্যান গঠন করি প্রথমে। বেসিক্যালি টেস্টিং প্ল্যান গঠন করার পর আমরা টেস্টের রিসোর্স কালেক্ট করি। হ্যাঁ, যে কোন কোন জায়গা থেকে আমরা টেস্টিং গুলো করব, আমরা ডাটা প্রিপেয়ার করি এবং টেস্ট কেস রাইট করি। হ্যাঁ, আপনারা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আসছেন তারা যেন টেস্ট কেস সম্পর্কে হয়তো জানেন। টেস্ট কেস কি স্যার? এমন এমন কেস বা ভ্যালু আমরা দিচ্ছি সিস্টেমকে, হয়তো সিস্টেম এগুলাকে কমফোর্টেবল না, বা সিস্টেম আমরা জানি না সিস্টেমে এটা কি রিয়াক্ট করবে, কি আউটপুট দিবে। ঠিক আছে, সো আমরা ওটাকে মাথায় রেখে আমরা টেস্ট কেসগুলোকে ডিজাইন করি। এরপর স্যার সবকিছু হওয়ার পর আমরা টেস্ট কেস এক্সিকিউট করা শুরু করি। যখন আমরা এক্সিকিউট করবো অবশ্যই বাগ বা এরর পাবো, এগুলোকে ফাইন্ড আউট করি। আমরা ফাইন্ড আউট করে ডেভেলপারকে রিপোর্ট করি, ডেভেলপার সেগুলো ফিক্স করে ভেরিফাই করে, আবার সেটা ফিক্স করে রিপোর্ট করি। রিগ্রেশন টেস্টিং এর মাধ্যমে আমরা ডেভেলপারকে রিপোর্ট করি, ডেভেলপার আবার ভেরিফাই করে। রিগ্রেশন টেস্টিং হচ্ছে কি স্যার? রিগ্রেশন টেস্টিং মেইনলি হচ্ছে যখনই আমরা একটা বাগ ফিক্স করবো, ইমিডিয়েটলি চেক করবো যে বাগ ঠিক আছে কিনা, কাজ করতেছে কিনা। হ্যাঁ, আবার আমি আবার নতুন একটা বাগ ফিক্স করবো, এরকম করে করে আমি একটা একটা করে বাগ যেগুলো ফিক্স হচ্ছে না সেগুলো ফিক্স করি। ফিক্স করার পর আমি ক্লোজিং এর আগে আমি আবার চেক করি যে ঠিক আছে কিনা, আমার সবগুলো বাগ শেষ পর্যন্ত ফিক্স হয়েছে কিনা। আমি এই জন্য আরো কিছু টেস্ট কেস এক্সিকিউশন করি, যদি না পাই আমি আবার বাগগুলোকে ফাইন্ড আউট করে আবার ডেভেলপার করছি। এটাই একটা লাইফ সাইকেল আমাদের চলতে থাকে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে। আচ্ছা স্যার, টাইপস অফ সিস্টেম টেস্টিং অনেকগুলো টাইপ আছে টেস্টিং এর। বেসিক, ফাংশনালিটি, রোবাস্টনেস, ইন্টারঅপারেবিলিটি, পারফরম্যান্স, স্কেলেবিলিটি, স্ট্রেস, লোড, রিলায়েবিলিটি, রিগ্রেশন, ডকুমেন্টেশন, রেগুলারিটি। হ্যাঁ, অনেক রকম আছে, মানে আমরা এত কিছু আসলে শেষ করতে পারবো না বুঝে শুনে। আমরা একটু সারফেস লেভেলে বলি যে বেসিক টেস্টিং যখন আমরা বলবো তখন হচ্ছে বেসিক টেস্টিং যেটা বোঝায় যে একটা সিস্টেম যদি আপনি ইনস্টল করেন, সেটা কনফিগারেশনে আনেন, ওটা কতটুকু অপারেশনেবল স্টেটে আছে। ধরেন আপনি একটা সিস্টেমকে ইনস্টল করলেন, একটা সফটওয়্যার ইনস্টল করলেন, সেটা কতটুকু অপারেশনেবল অবস্থায় আছে, এটা আমরা বলি বেসিক টেস্টিং। এরপর আছে ফাংশনালিটি টেস্টিং স্যার। এটা হচ্ছে কি যে আপনি যতগুলো রিকোয়ারমেন্ট দেওয়া ছিল আপনার স্টেক হোল্ডার থেকে, সেটা কতটুকু ক্যাপাবিলিটি নিয়ে সে পারফর্ম করতে পারে, সেটা হচ্ছে আমাদের ফাংশনালিটি টেস্টিং। তারপর স্যার আসে হচ্ছে রোবাস্টনেস টেস্টিং। রোবাস্টনেস হচ্ছে যে একটা সিস্টেম যদি এরর হয় বা ফেলিওর হয়, সে কত তাড়াতাড়ি রিকভার করতে পারে সেটা। তার ভুল হতেই পারে, ফেলিওর হতে পারে, বিভিন্ন রকমের মেকানিক্যাল ত্রুটি হতে পারে, যান্ত্রিক ত্রুটি হতে পারে। সফটওয়্যার পদ্ধতি ত্রুটি হয় বা এমন না, ধরেন এমন হতে পারে যে উইন্ডোজে কোনো একটা নতুন করে কি বলে আপডেট আসলো। হ্যাঁ, এই আপডেটের কারণে অনেক সফটওয়্যার কাজ করতেছে, হতেই পারে কিন্তু। তো এইটা থেকে কতটুকু সিস্টেম তাড়াতাড়ি রিকভার করতে পারে ফেলিয়ারটাকে, এটা আমরা বলি রোবাস্টনেস টেস্ট। এরপর স্যার হচ্ছে ইন্টার অপারেবিলিটি টেস্ট। এটা হচ্ছে যে একটা সিস্টেম বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের সাথে কিভাবে অপারেট করে। ধরেন এই যে আপনার ইটিকি সিস্টেমটা কিভাবে হচ্ছে পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট গেটওয়ে, আদার পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার যেগুলো আছে তার সাথে কিভাবে কাজ করতেছে, টেস্টিং করে কিনা আমরা দেখতে হবে সেটা। লাস্ট হচ্ছে পারফরমেন্স টেস্টিং। আমরা মেজার করি
পারফরমেন্স অফ ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেম থ্রুআউট রেসপন্স টাইম আন্ডার ভ্যারিয়াস কন্ডিশন। আমরা হচ্ছে বিভিন্ন রকমের ধরেন একটা সিস্টেমে আমরা অনেক রিকোয়েস্টগুলো একসাথে পাঠাই। আমরা ডিডিএস সম্পর্কে জানবেন, হ্যাঁ, ডিডিএস একটা যেটা করা হয় একসাথে অনেকগুলা রিকোয়েস্ট একসাথে পাঠানো হয়, এবং আমরা যেটা দেখার চেষ্টা করি যে রিকোয়েস্টগুলোকে সে কতটুকু ফাস্টার প্রসেস করতেছে, হ্যাঁ, রেসপন্স টাইম কতটুকু, বিভিন্ন কন্ডিশনে কিভাবে সে পারফর্ম করতেছে সেটাকে আমরা মেজার করি, এর মাধ্যমে পারফরমেন্স টেস্ট অ্যাপ্লাই করি। স্কেলেবিলিটি টেস্টিং আছে, ধরেন হতে পারে যে আপনি একটা সফটওয়্যার ইউজ করতেছেন, সার্ভার মোটামুটি এখন ছোট, তো আপনি যখন এইটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে যাবেন বা বিশ্ববিদ্যালয় যখন আপনি এক্সপ্যান্ড হবে, বিজনেস যখন এক্সপ্যান্ড হবে, আপনার কিন্তু ডাটার সংখ্যা বেড়ে যাবে, তাই না? আপনার সফটওয়্যার লোড নেওয়ার ক্ষমতা বেড়ে যেতে পারতে হবে। তো আমাদের সফটওয়্যার বা সিস্টেমটা যদি স্কেলেবল হয়, মানে বাড়ানো যায়, ইজিলি বাড়ানো যায়, মানে বাড়াতে হলে যেন আমাকে নতুন করে ভেঙে গড়তে হয় না, এরকম যেন হয়, এই বৈশিষ্ট্য যেন থাকে, এটা আমরা কিভাবে মেজার করি? স্কেলেবিলিটি টেস্টিং এর মাধ্যমে। এরপর স্ট্রেস টেস্ট, আমরা হচ্ছে বিভিন্ন লিমিটেশনের মধ্যে ফেলি, লিমিটেশনের মধ্যে ফেলে তার ফেলিয়ার গুলোকে যাচাই করি। লোড স্টেবিলিটি টেস্ট, আমরা একটা লং টার্মের জন্য আমরা যাকে ফুল লোডে রাখি, মানে আমরা অনেকগুলো রিকোয়েস্ট পাঠাতে রাখি, তারপর তার স্টেবিলিটিকে টেস্ট করি। রিলায়েবিলিটি টেস্ট, স্যার এই যে বিভিন্ন রকমের অ্যাটাক যে হয়, হ্যাঁ, এই যে এসকিউএল ইনজেকশন থেকে শুরু করে হ্যাশ অ্যাটাক, হ্যাঁ, মিডল ম্যান অ্যাটাক, হ্যাঁ, বিভিন্ন আপনারা সাইবার সিকিউরিটি অ্যাটাক সম্পর্কে হয়তো পড়বেন বা সামনে হয়তো পড়বেন যদি থেকে থাকে। তো এই অ্যাটাকগুলা কতটুকু ভালনারেবল আমার সিস্টেম, কতটুকু সিস্টেম ডিফেন্ড করতে পারে, সেটা হচ্ছে আমাদের রিলায়েবিলিটি টেস্টিং। তারপর হচ্ছে রিগ্রেশন টেস্টিং, যে আমরা যেটা করি, আমরা সিস্টেমটাকে যখন ছোট ছোট আকারে বিল্ড করি, সাবসিস্টেম গুলাকে বিল্ড করি, আমরা আস্তে আস্তে গুলো জোড়া লাগাতে লাগাতে আমরা হচ্ছে যতটুকু জোড়া লাগে অতটুকু টেস্ট করি, ঠিক আছে? মানে আমরা যে সবকিছু একসাথে জোড়া লাগা টেস্ট করি তেমন না, যতটুকু আমরা সাবসিস্টেম গুলোকে বানালাম সেটাগুলো আমরা জোড়া লাগাগুলো টেস্ট করি। এই যে প্রতিটা পদে পদে আমি যে অ্যাড করতেছি আর টেস্ট করতেছি, এটাকে আমরা বলি রিগ্রেশন টেস্টিং, ঠিক আছে? এবং স্যার হচ্ছে ডকুমেন্টেশন টেস্ট, আমরা হচ্ছে যে এই যে আমরা সিস্টেম বানালাম, একটা সিস্টেম যে বানালেই হয়ে গেল না স্যার, হ্যাঁ, অবশ্যই এমন ভাবে এটা রেখে যেতে হবে, এটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা নিয়ে কাজ করতে পারে, এটাকে এডিট করতে পারে, এটাকে আপডেট করতে পারে, ঠিক আছে? সো এর ডকুমেন্টেশন প্রয়োজন, এই ডকুমেন্টেশনটাও আমরা টেস্ট করি যে ঠিক আছে, ঠিকভাবে গাইডলাইন গুলো ফলো করতেছি কিনা। তো আমাদের কিছু রুলস আছে সিস্টেম টেস্টিং এর, সেটা হচ্ছে কি টেস্টিং শুড বি বেসড অন রিকোয়ারমেন্ট অফ ইউজার। আমাদের ইউজার যা রিকোয়ারমেন্ট দিবে তার উপরেই অবশ্যই সিস্টেম টেস্টিং করতে হবে। আমাদের টেস্টিং বিজনেস যে লজিক আছে, হ্যাঁ, সেটার উপর কাজ করতে হবে। যেমন বিজনেস লজিক বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল, যে হতে পারে আপনাদের যে কোম্পানি বা শিক্ষা প্রতিষ্ঠানে এমপ্লয়ের বেতন এত নিচে হবে না, বা এমপ্লয়ে এই টাকার এই দিনের বেশি কাজ করতে পারবে না, এরকম কিছু অনেক লজিক থাকতে পারে, একটা ইনস্টিটিউশন তো ইনস্টিটিউশন ভ্যারি করে, সেটার উপরও যেন আমাদের টেস্টিং স্ক্রিপ্টগুলো লেখা হয়। আমাদের টেস্টিং গুলো যাতে সবাই বুঝতে পারে এমন হতে হবে, টেস্টিং প্ল্যান থাকতে হবে, আর থার্ড পার্টিদের টেস্ট করাতে হবে যাতে করে শুধু বায়াসনেস না থাকে। আমাদের স্ট্যাটিক সফটওয়্যার টেস্টিং করতে হবে। তারপর স্যার ধরেন ভ্যালিড ইনপুট ইনভ্যালিড ইনপুট সবগুলোর জন্য টেস্টিং করতে হবে। ধরেন আমি আর আপনি জানি যে কোনো সংখ্যাকে জিরোতে ভাগ করা যাবে না, এটা আমরা জানি, কিন্তু ধরেন যদি আমরা জিরোতে ভাগ করি তাহলে মানে আমাদের সিস্টেম কি দিবে বা কি মেসেজ দিবে বা কিভাবে ট্যাকেল দিবে জিনিসটা, এটা কিন্তু একটি ইনভ্যালিড ইনপুট, তারপরে সিস্টেম কিভাবে ট্যাকেল দিবে এটা আমার জানতে হবে। এছাড়া আমরা বিভিন্ন ভ্যালিড ইনপুট দিয়েও দেখবো যে সিস্টেমটা আস্তে আস্তে কিভাবে কাজ করতেছে। সিস্টেমে টেস্টিং শুড বি রিভিউ এন্ড এক্সামিন, এবং টেস্টগুলোকেও আবার রিভিউ করতে হয় যে টেস্টগুলো ঠিকভাবে তৈরি করা হচ্ছে কিনা। আমরা স্ট্যাটিক ডাইনামিক দুটো রকমের টেস্টিং করে থাকি, এটা আমরা হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যখন পড়বো তখন জানবো দুটো আলাদা পার্থক্য কি। এবং হচ্ছে আমার টেস্টগুলোকে অবশ্যই ডকুমেন্টেশন করে লাগবে যাতে করে ভবিষ্যতে এই টেস্টগুলো নিয়েও আরো কেউ এটাকে এক্সিকিউট করতে পারে। স্যার টেস্টের কিছু স্ট্র্যাটেজি বলতে যেটা বোঝায় যে স্টেটমেন্ট দ্যাট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট ভ্যারিয়াস লেভেল। তো আমাদের মানে স্ট্র্যাটেজি বলতে যেটা বোঝায় যে একটা অর্গানাইজেশনের অর্গানোগ্রামে যত রকম হচ্ছে রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করে বিভিন্ন লেভেলে মেথডে টুলের মাধ্যমে আমরা যখন টেস্টিং করব, এটাকে আমরা বলি টেস্টিং স্ট্র্যাটেজি। আর প্ল্যানটা হচ্ছে সিমিলার টু টেস্টিং স্ট্র্যাটেজি, যে আমরা সিস্টেম ভেরিফাই করি এই ডিজাইন ফাংশনালিটি, যাতে করে আমরা কতটুকু এফেক্টিভলি এগুলাকে টেস্ট করতে পারতেছি দৈনন্দিন বেসিসে বা মান্থলি বেসিসে বা উইকলি বেসিসে, কখন কিভাবে টেস্ট করবো সেটা আর কি বোঝায়। টেস্ট কেস ডিজাইন,
একটা জিনিস ডিজাইন, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে আপনাদের, যে ধরেন আমরা একটা টেস্ট কেস ডিজাইন করব যে একটা ইনপুট নিব, ইন্টিজার ইনপুট, এবং রেঞ্জ হবে ৯১,০০০ সংখ্যা পর্যন্ত। এটা কি প্রাইম কিনা? হ্যাঁ, তার প্রথম আমরা ১০০ দেখবো ইনপুট। আমরা জানি ১০০ একটা প্রাইম নাম্বার না, তো আমাদের আউটপুট আসার কথা হচ্ছে প্রাইম নাম্বার না। তারপর স্যার ধরেন যে আমরা ২ যে দেখলাম, ২ একটা প্রাইম নাম্বার, তো আমাদের আউটপুট আসার কথা প্রাইম নাম্বার। সো আমাদের আউটপুটে দেখেন আসছে হচ্ছে প্রাইম। তো এইভাবে করে আমরা টেস্ট প্রসিডিউর ডকুমেন্টেশন করি আমরা, এটা ইম্পর্টেন্ট না। এখন আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস করবো এখন। হ্যাঁ, একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, একটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং, আর একটা হচ্ছে গ্রে বক্স টেস্টিং। ঠিক আছে? আচ্ছা, একটু আমি একটু হোল্ড করতেছি, একটা ফোন কল আসছে, আমি খুবই সরি, একটু স্যার 2 মিনিট। স্যার আচ্ছা, আমরা শুরু করছি আবার। আচ্ছা, আমাদের হচ্ছে যে বিভিন্ন টাইপের টেস্টিং আছে, যেমন হচ্ছে একটা ব্ল্যাক বক্স টেস্টিং, একটা হোয়াইট বক্স টেস্টিং, আর একটা হচ্ছে গ্রে বক্স টেস্টিং। স্যার এখন একটু আপনি ছবিগুলো দেখলে বুঝবেন যে কিভাবে জিনিসটা লেখা। আমরা যখন ব্ল্যাক বক্স বলি তখন মূলত যেটা বোঝায়, ধরেন আপনি একটা সিস্টেম, আপনাকে আমি বললাম যে আমি একটা সিস্টেম তৈরি করছি। এখন যে কোনো একটা সিস্টেম ধরতে পারে যে ধরেন একটা অ্যালার্মের সিস্টেম। হ্যাঁ, আপনাকে যখনই কোনো একটা আপনি রিমাইন্ডার দিয়ে রাখবেন তারিখ বেসিসে, আপনাকে সে একটা ওই রিমাইন্ডার বা ওই ডেটে আপনাকে সকাল থেকে সে অ্যালার্ম দেবে, নোটিফাই করবে। তো স্যার যেটা হলো যে আমরা যখন ব্ল্যাক বক্স টেস্টিং করি তখন আমরা জানি না যেটা অ্যালার্ম কিভাবে কাজ করে, আমি জানি না। ধরেন আমি কি করবো, আমার ইউজার হিসাবে যা যা দেওয়া দরকার, যে আমি ইনপুট দিলাম ওই সময় ঠিকমতো রিং হচ্ছে কিনা, আমি যদি রিংটং চেঞ্জ করি সেটা যাচ্ছে কিনা, আমার নোটিফিকেশন অন অফ করলে নোটিফিকেশন আসতেছে কিনা বা যাচ্ছে কিনা, এই যে বিষয়গুলো ইউজারের পার্সপেক্টিভ থেকে এই যে দিয়ে ইনপুট দিয়ে আমি চেক করতেছি, এটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। মানে আমি আমি কিছু জানি না, ইন্টারনাল যে কাজ বা সিস্টেমটা কিভাবে কাজ করে এটা আমি কোনো কিছুই জানি না। এটা না জেনে আমি যে ইউজার থেকে টেস্টিং করতেছি এটাকে আমি বলি ব্ল্যাক বক্স টেস্টিং। আরেকটা আছে স্যার হোয়াইট বক্স টেস্টিং। এখানে টেস্টিং করা করে ডেভেলপাররা, কারণ এখানে আপনার সিস্টেমের সম্পূর্ণরূপে জানতে হবে, ইন্টারনালে কিভাবে কাজ করতেছে সেটা অবশ্যই জানতে হবে। তো ডেভেলপাররা কি করে, এই টেস্ট কেসগুলোকে তারা তৈরি করে, কারণ তারা ইন্টারনাল প্রসেস সম্পর্কে জানে, ইন্টারনালি কি কি এরর হতে পারে না হতে পারে সেটা কিন্তু তারা জানে। তো সেই অনুযায়ী তারা কি করে, ভিতরের জিনিস জেনে ওই টেস্টিং গুলো ডেভেলপ করে। এটাকে আমরা বলি হোয়াইট বক্স টেস্টিং, মানে সাদা, মানে সবই স্বচ্ছ, ভিতরে জিনিস জানতে হবে আপনার। আরেকটা হচ্ছে গ্রে বক্স টেস্টিং, মানে এটা কি স্যার, আমরা ইউজার টেস্ট করবে কিন্তু ইউজার কিছু ইন্টারনাল সম্পর্কে জানবে। ঠিক আছে, মানে একবারে যে অবগত থাকবে না ব্যাপারটা এমন না। ঠিক আছে, ইউজার কিছু ইন্টারনাল সলিউশন সম্পর্কে জানবে, হয়তো পুরাটা না, পুরাটা তার আইডিয়া নেই, কিন্তু সারফেস লেভেলে তার আইডিয়া আছে কিভাবে সেটা কাজ করে। এটা জেনে যে আমি টেস্ট কেস ডিজাইন করতেছি সেটাকে আমরা বলি গ্রে বক্স টেস্টিং। এটাই ডেফিনিশন দেওয়া আছে এখানে, সুন্দর করে দেখেন এই ডেফিনিশন গুলো এখানে সুন্দর করে দেওয়া। প্রথমে আপনি পাচ্ছেন যে হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং, যে দেখেন একটা ক্লিয়ার বক্স টেস্টিং মানে ট্রান্সপারেন্ট ইজ এ মেথড অফ সফটওয়্যার দ্যাট টেস্ট ইন্টারনাল স্ট্রাকচার আর ওয়ার্কিং। আমি ইন্টারনাল স্ট্রাকচার বা ওয়ার্কিংটাকে জানবো, ফাংশনাল জানবো, কিন্তু কোনো কিছুই ইন্টারনালি আমি কোনো কিছু জানবো না। হ্যাঁ, আমি মেকানিজম জানবো না, জাস্ট কিন্তু আমি টেস্ট করতেছি। ঠিক আছে, এটা হোয়াইট বক্স টেস্টিং। আচ্ছা, এরপর হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। দেখেন আমি আমার ফোকাসটা হবে ইনপুট আউটপুটের উপর, ভিতরে কি যাচ্ছে যা আসছে আমি কিছু জানি, ইন্টারনাল নলেজ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আমি এই ধরনের টেস্টিং যখন করি তখন হচ্ছে আমাদের ব্ল্যাক বক্স টেস্টিং। এরপর স্যার হচ্ছে আমাদের ব্ল্যাক বক্স টেস্টিং এখানে বলা আছে গ্রে বক্স টেস্টিং, যেটা হচ্ছে দুটোর মিলানো, মানে আমি কিছু জানবো, আমি কিছু মেকানিজম জানবো, কিছু জানবো। ঠিক আছে, এটা জেনে আমি যে টেস্ট কেস ডেভেলপ করবো সেটা হচ্ছে আমাদের গ্রে বক্স টেস্টিং। আচ্ছা, এরপর স্যার যে আমরা টেস্টিং করি, টেস্টিং কেন করি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, টেস্টিং কেন করি। স্যার সবকিছু করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা প্রোডাক্ট বা আপনি যে
সার্ভিসটা চালু করতেছেন সেইটার কোয়ালিটিকে এনশিওর করা। হ্যাঁ, এটা যে একটা কোয়ালিটিফুল জিনিস, মানে এটা যে কাজ করবে ঠিক মতো, হ্যাঁ, এটা যে সবকিছু সব ধরনের এরর বা ইস্যুগুলাকে ট্যাকেল দিয়ে ভালোভাবে কাজ করবে, এই জিনিসটাকে আমাকে ইনশিওর করতে হবে, মানে সফটওয়্যারের কোয়ালিটি ইনশিওর করতে হবে। তো কোয়ালিটি ইনশিওর বলতে আসলে কি বুঝে, মানে কি কি অবজেক্টিভস থাকে? আমরা মূলত এই সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটাকে মনিটর করি, ঠিক আছে, ফাইনাল পর্যন্ত আমরা মনিটর করতে থাকি। আমরা হচ্ছে যে প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্টেশন করি স্ট্যান্ডার্ড অনুযায়ী। আমরা কোনো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রতিটা কোম্পানি, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী সে হচ্ছে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট চালায় যায়। আমরা হচ্ছে যে এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স করতেছি, এখানে কি টিম থাকে আলাদা কোয়ালিটি অ্যাসুরেন্স। এরা কি করে, যারা ডেভেলপার গ্রুপ আছে, ইন্ডিভিজুয়াল থাকে, তাদেরকে অবগত করে যে কোথায় কখন এই কোয়ালিটি এনশিওর করতে আপনাকে কি কি কাজ করতে হবে। উইচ আর নাও সলভ অ্যাড্রেস ব্যাপার। আচ্ছা, যেগুলো হচ্ছে ইস্যুগুলো যেগুলো আসলে সফটওয়্যার যে সলভ করা পসিবল হচ্ছে না, সেগুলা আপার ম্যানেজমেন্টের পলিসির কাছে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। আর এছাড়াও স্যার আমরা বিভিন্ন রকমের আমার প্রোডাক্টে যে ডেফিসিয়েন্সি গুলো আছে বা যে প্রবলেম গুলো চলতেছে, যেগুলো আমি এখনো সলভ করতে পারতেছি বা নেসেসারি, সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করা এবং হচ্ছে স্টেক হোল্ডারদেরকে জানানো ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্যার এই যে আমরা জিনিসটা যেটা জানতেছি, এটা ফ্যাক্টর গুলা, এটাকে আমরা সংক্ষেপে মনে রাখার জন্য আমরা বলি ক্রাম্পেট। হ্যাঁ, লিখে রাখতে পারেন, আমরা বলি এটাকে হচ্ছে ক্রাম্পেট, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে ক্রাম্পেট, CRUMPET, ক্রাম্পেট। হ্যাঁ, ক্রাম্পেট কি জিনিস সব সহজে আর কি মনে রাখার জন্য এটা বলা ক্রাম্পেট। যে ফ্যাক্টর গুলা, প্রথম হচ্ছে কারেক্টনেস, ক্রাম্পেটের প্রথমে হচ্ছে সি, কারেক্টনেস, ঠিক আছে। এরপর স্যার কি আর হচ্ছে রিলায়েবিলিটি, আর রিলায়েবিলিটি। তারপর স্যার হচ্ছে ইউটা কি, ইউটা হচ্ছে ইউজেবিলিটি, ইউটা হচ্ছে ইউজেবিলিটি। এরপর স্যার এম হচ্ছে স্যার মেইনটেনেবিলিটি, এম হচ্ছে মেইনটেনেবিলিটি। এরপর স্যার এম এর পর আসে পিটা কি, পি হচ্ছে পোর্টেবিলিটি, পি হচ্ছে পোর্টেবিলিটি। এবং এরপর আছে কি এটা কি স্যার, এফিসিয়েন্সি। এবং লাস্টটা আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের টেস্টেবিলিটি। তাহলে ক্রাম্পেট কারেক্টনেস, রিলায়েবিলিটি, ইউজিবিলিটি, মেইনটেনেবিলিটি, পোর্টেবিলিটি, এফিসিয়েন্সি আর টেস্টেবিলিটি, ঠিক আছে। এই কয়েকটা বৈশিষ্ট্য, আমাদের 7টার মতো বৈশিষ্ট্য ফ্যাক্টরগুলো হচ্ছে একটা কোয়ালিটি অ্যাসিওর করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। স্যার এখানে একটা ম্যানুয়াল টেস্টিং প্রসেস দেওয়া আছে আপনাদের, এটা দেখে নেবেন, এখানে তেমন কিছু বলার নাই। ম্যানুয়াল টেস্টিং করতে আমরা প্রথমে যেটা করি, আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি, আমরা এরপর টেস্টের প্ল্যানগুলো তৈরি করি, টেস্ট কেসগুলো তৈরি করি, টেস্ট কেস এক্সিকিউট করি, ডিফেক্ট বের করি এবং ডিফেক্টগুলো আমরা ফিক্স করে আবার রিভেরিফাই করি। এই যে আপনি যে টেস্ট কেসের যে লাইফ সাইকেলটা পড়লেন, ওটাই মেনলি ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে পড়ে। এই যে দেখেন, আমরা একটা ডায়াগ্রাম পড়ছিলাম, ডায়াগ্রামটা কোথায় গেল, এই যে ডায়াগ্রামটা। হ্যাঁ, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল, মেনলি এটাই হচ্ছে একটা ম্যানুয়াল টেস্টিং এর লাইফ সাইকেল আমরা বলতে পারি, ঠিক আছে। স্যার ম্যানুয়াল টেস্টিং এর জন্য কিছু টেমপ্লেট আছে আমরা ইউজ করি সব প্রজেক্ট। যেমন দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, টেস্ট কেস তারা তৈরি করছে যে টেস্ট কেস ফান এত, হ্যাঁ, প্রায়োরিটি হচ্ছে মানে মিড লেভেলের প্রায়োরিটি। কি নাম, গুগল লগ ইন স্ক্রিন, গুগল মানে ভেরিফাই লগ ইন উইথ ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। আমরা লগ ইনটাকে দেখবো, লগ ইনটা ঠিক মতো কাজ করতেছি কিনা, আমরা বিভিন্ন রকমের ইউজার ডাটা দিয়ে দেখবো। ধরেন আমি একটা ফেক ইমেল দিলাম, এটা আসলে ফেক কিনা এটাকে ভেরিফাই করতেছি কিনা, বা আমি আমার ডোমেন নেম @gmail না দিয়ে হয়তো বানানো ভুল দিলাম, এই যে এটাকে সে ঠিক মতো অ্যাড্রেস করতে পারছে। আমি আমার ইউজার নেম ভুল দিলাম, বা পাসওয়ার্ড হচ্ছে আমি ভুল দিলাম, পাসওয়ার্ড আমি ক্যাপিটাল লেটার ছোট হাতের লেটার দিলাম, আমি হচ্ছে লগ ইন বাটন ঠিক মতো ক্লিক করলাম না, না করলে কি হয়। এই যে বিষয়গুলো, এই যে আমরা লগ ইন রিলেটেড যত রকম ইস্যু থাকতে পারে, যত রকম প্রবলেম থাকতে পারে, সবগুলো আমরা ইনপুট দিয়ে দেখবো যে কি হবে, এক্সপেক্টেড রেজাল্ট কি এবং অ্যাকচুয়ালি আমার কি আসছে। এইভাবে করে আমরা স্ট্যাটাস গুলাকে অ্যাপ্লাই করবো যে পাস করতেছে না ফেল করতেছে, ঠিক আছে। ক্লিয়ার স্যার? এই এখানে একটা উদাহরণ দেওয়া একই জিনিস স্যার। মোটামুটি এই হচ্ছে আমাদের টেস্টিং এর অধ্যায়। স্যার কারো কোনো কোশ্চেন আছে কিনা টেস্টিং নিয়ে? আমি তো বলেই গেলাম স্যার, আপনাদের যেহেতু ক্লাস আছে আমি খুব তাড়াতাড়ি বলে গেলাম। এইখান থেকে ইম্পর্টেন্ট যদি বলেন, ইম্পর্টেন্ট গুলোর মধ্যে হচ্ছে স্যার খুব ইম্পর্টেন্ট গুলো যেটা, যে
আমাদের টেস্টিং এর যে লাইফ সাইকেল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্যার আপনারা কি আছেন আমার সাথে? জি স্যার আছে। টেস্টিং এর যে লাইফ সাইকেলটা, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু দেখবেন আপনারা। টাইপস অফ টেস্টিং এর মধ্যে হচ্ছে যে বলি পারফরমেন্স টেস্টিং, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। পারফরমেন্স টেস্টিংটা কি জিনিস, তারপরে হচ্ছে যে রিলায়েবিলিটি টেস্টিং কি জিনিস, রিগ্রেশন টেস্টিংটা কি জিনিস, সেটা দেখতে হবে। টেস্টিং এর রুলস গুলা যতটুকু পারা যায় কি জানা উচিত, টেস্টিং এর রুলস গুলা। এরপর স্যার আছে টেস্টিং, এখানে থিওরিটিক্যাল, ডিজাইনের দরকার নাই। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, তিনটা জিনিস, যে হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স আর হচ্ছে গ্রে বক্স। তিন টাইপের টেস্টিং এর মধ্যে ডিফারেন্স কি, এটা আপনাকে বলতে হতে পারে, ঠিক আছে? আপনাকে কত সিনারিও দেওয়া থাকবে, বলবে যে এখানে এরা এই টেস্ট করতেছে, এরা টেস্ট করতেছে, এরা টেস্ট করবে, এটা কোন টাইপের টেস্টিং এর মধ্যে পড়ে। তো আপনাকে হচ্ছে সিনারিও বুঝে বলতে হবে যে যদি যে এই টেস্টিংটা আমি কিছু না জানি, সিস্টেম সম্পর্কে আমি কিছু জানি না, তাহলে আমি যে টেস্টিং করব সেটা ইউজার থেকে করব, এটা হচ্ছে ব্ল্যাক বক্স, মানে কিছু জানি না। হোয়াইট বক্স মানে আমি সব জানি, এইটা সিস্টেম সম্পর্কে একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে জানি, এবং এই টেস্টিংটা নরমালি ডেভেলপাররা করে, ঠিক আছে? এবং আছে গ্রে বক্স। গ্রে বক্স মানে আমি কিছু জানি সিস্টেম সম্পর্কে, পুরোপুরি ফাংশনালিটি জানি না, বাট তারপরে আমি কি টেস্ট কেসগুলো করতেছি, ডেভেলপ করতেছি, ঠিক আছে? এখানকার যে এই যে ডেফিনিশন গুলো দেওয়া, একটু দেখবেন হেল্প করে। অবজেক্টিভস এটা না, এটা খুবই দরকার। ফ্যাক্টরস গুলো কি কি, ক্রামপেট, হ্যাঁ মনে রাখবেন ছোট করে, ক্রামপেট, কারেক্টনেস, রিলায়েবিলিটি, ইউজেবিলিটি, মেইনটেনেবিলিটি, পোর্টেবিলিটি, এফিশিয়েন্সি এবং টেস্টেবিলিটি, ক্রামপেট। আমরা ম্যানুয়াল টেস্টিং কিভাবে করি, 6টা ধাপে ম্যানুয়াল টেস্টিং করি, ধাপগুলো মনে রাখবেন। এবং একটা টেমপ্লেট, দেখেন একটা টেমপ্লেট দেওয়া যে আমরা কিভাবে করি। আমরা প্রথমে টেস্ট স্টেপগুলোকে লিখি, যেমন দেখেন প্রথমে লিখছে ন্যাভিগেট টু লগ ইন পেজ, এটা একটা টেস্ট, হ্যাঁ লগ ইন পেজে। প্রোভাইড ভ্যালিড ইউজার নেম দিয়ে দিব। প্রোভাইড ভ্যালিড পাসওয়ার্ড ভ্যালিড দিয়ে দিব। ক্লিক লগ ইন বাটন, মানে এই যে আমরা করতেছি এগুলো করে করে আমরা টেস্ট ডাটা দিব এক একটা করে, দিয়ে দিয়ে দেখবো যে এক্সপেক্টেড কি হওয়া উচিত আর আসতেছে কি, হ্যাঁ তা সেটা অনুযায়ী কিন্তু আমি পাস আর ফেল দিব, এটাই। অথবা কোনো কমেন্ট করে রাখবো, যাতে করে এটা ইউজ করে আমার যারা ডেভেলপার তারা হচ্ছে আবার আস্তে আস্তে করে একটা একটা করে সলভ করে রিগ্রেশন টেস্টিং এর মাধ্যমে আবার ইস্যুগুলোকে ভেরিফাই করতে। ক্লিয়ার স্যার? স্যার এই আজকে চ্যাপ্টার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, জি জি জি। স্যার আমাদের এই স্লাইড দিয়ে কি কোনো সিনারিও দেওয়া হবে এক্সাম্পল এর জন্য আমাদের এই প্র্যাকটিসের স্লাইড জন্য? থেকে স্যার একটু যদি বলতেন, কি বললেন আবার একটু বলবেন জি স্যার। না, এই স্লাইডের উপর বেস করে কি আমাদের কোনো সিনারিও প্রোভাইড করা হবে প্র্যাকটিসের জন্য? না স্যার, ওরকম লোড করা হবে না স্লাইডের উপর, এটা আসলে বেসিক্যালি থিওরিটিক্যালি বেশি। এখানে ওরকম আলাদা কোনো সিনারিওর মতো, শুধুমাত্র এই ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স আর গ্রে বক্স, মানে ওটা আসলে খুব ক্লিয়ার, বুঝতে পারতেছেন কি জিনিস, যে ব্ল্যাক বক্স আমি জানি না যেন টেস্টিং করতেছি ইউজার থেকে, ডেভেলপার পার্সপেক্টিভ থেকে এটা হোয়াইট বক্স বলি আর কি। আর তেমন কোনো জায়গায় আছে সিনারিওর মতো ওরকম কোনো হয় না। সিনারিও দিল আসলে মানে ধরেন এটা এমন না যে আপনার উত্তর বদলাবে, খুব একটা উত্তরগুলো আমার মুখস্থই, হ্যাঁ এখানে থিওরিটিক্যাল জিনিস তো, জাস্ট আপনাকে লিখতে পারতে হবে এই আর। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর স্যার কেউ আছেন? স্যার আমাদের লাস্ট অনলাইন ক্লাসে ইউজ কেস ডায়াগ্রাম, টেস্ট কেস ডায়াগ্রামে কিছু সিনারিও এক্সাম্পল বলছিলেন। হ্যাঁ দিব স্যার, দিব ইনশাআল্লাহ দিব আমি। এই চ্যাপ্টার থেকে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আজকে? যদি কোশ্চেন না থাকে আমি হচ্ছে স্যার, আমি দেখি, আমি একটু স্যার প্রেশারে আছি স্যার, সবকিছু মিলে আমি দিব ইনশাআল্লাহ দিয়ে দিব। আপনারা পড়তে থাকেন, আপনাদের মনে হয় ক্লাস আছে আবার কালকেও পরীক্ষা, সবকিছু মিলে দোয়া রইল আপনাদের জন্য। আর হচ্ছে আমি রিভিউ ক্লাসও নিব ইনশাআল্লাহ। তো এটা আগে আপনাদের টার্মে এগুলো শেষ করেন। আমার পরীক্ষাটা কবে হবে স্যার জানতে পারি? কবে দিতে হচ্ছে? 2 তারিখ না মনে হয়, 2 তারিখ তো। স্যার 2 তারিখের পরীক্ষাটা পিছাবে বুদ্ধ আচ্ছা। পূর্ণিমার কারণে, তো ওটা মনে হয় 21 তারিখ যাবে। 2 তারিখ পরীক্ষা, 21 তারিখ যাবে নেক্সট মান্থে? হ্যাঁ স্যার, কারণ হচ্ছে শিডিউলে তো 20 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে, এই কারণে 2 তারিখেরটা নিয়ে গিয়ে 21 তারিখ। ওহো, তাহলে তো স্যার আরো অনেক দূরে, তো সেই কবে কথা? হ্যাঁ এরকম আজকের হবে, কথা না, বাট তাহলে তো এতদিনে সেটা এখনো ভুলেও যাবেন। সেটা এখনো আপনার কনফার্মেশন করা নেই।
রিভিউ ক্লাসে তো ভুলে যাবে পারবে, তাই না? রিভিউ ক্লাসটা এক্সামের 2-3 দিন আগে করে নিয়ে সমস্যা। আচ্ছা ঠিক এই আছে। কিন্তু হচ্ছে যে আমাদের তো যে বুদ্ধ পূর্ণিমার বন্ধ আছে ওটা তো হচ্ছে যে একাডেমিক ক্যালেন্ডারে শুক্রবারই পড়ে, সেই হিসেবে হচ্ছে শনিবার পরীক্ষা থাকার কথা। আচ্ছা হ্যাঁ, আমি যতটুকু জানি যে বুদ্ধ পূর্ণিমা তো শুক্রবার পরে, মানে আমি ওই দিনই কি বন্ধ থাকে নাকি বৌদ্ধ পূর্ণিমার পরের দিন বন্ধ থাকে টেকনিক্যালি? স্যার আমাদের তো হচ্ছে আপনার যে একাডেমিক ক্যালেন্ডার হচ্ছে শুক্রবারই বন্ধ দিয়েছে, শনিবার তো বন্ধ কোনো জ্ঞান নেই, উল্লেখ নেই। আচ্ছা যদি যাই হোক, আমি তাহলে অ্যাসাইনমেন্টটা কবে দিতে চাচ্ছেন আপনারা বলেন তো স্যাররা? তারা এক্সাম ডেটেই থাকুক, অথবা আপনি চাইলে মাঝখানে যে কোনো একদিন দিতে পারি আমরা, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আর 2 তারিখই থাকুক, ঠিক আছে? যদি ইন কেস 2 তারিখ না হয় সেক্ষেত্রে যদি জানতে পারেন যে স্যার 2 তারিখ পরীক্ষা হচ্ছে না পিছাচ্ছে, আমাকে একটু ইনফর্ম করি, ঠিক আছে? তাহলেই হবে এরকম হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার? আর আমারও এক নিজেরও পরীক্ষা আছে 20 তারিখ, না 20 তারিখের দিকে আমার নিজেরও পরীক্ষা আছে, তো দেখে দেখা যাক, আমি হয়তো বা একটু আগেই রিভিউ ক্লাস নিয়ে নিই। আপনাদের পরীক্ষার মাঝে মহাকাব্য থাকে, আমি আপনাকে রুটিনটা তখন শেয়ার করে দেবো যে কখন এমনি আমাদেরকে। ইন জেনারেল বড় থাকে কয়দিন হয় একটা পরীক্ষা আছে জেনারেল? স্যার এখানে তো মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ, এক একটা সময় একরকম হয়। 26-এর পরে 2 তারিখ, 2-এর পরে 5, এরপর 12, 18 এরকম আর কি আমাদের এক্সাম। 26 এর পর একবার 2 তারিখ, তাই তো? হ্যাঁ আচ্ছা। তাহলে ধরেন 2 তারিখ যদি পরীক্ষা না হয় তাহলে পরের পরীক্ষাটা কবে হবে? 26 এর পর কখন হচ্ছে তাহলে? যদি 2 তারিখ পরীক্ষা না হয় তাহলে সেটা 21 তারিখ যাবে। আচ্ছা 26 এর পর তাহলে ইমিডিয়েট পরীক্ষাটা কখন? 12 তারিখ, তাই তো? হ্যাঁ না স্যার 5 তারিখ। 5 তারিখ। হ্যালো, জি স্যার। আচ্ছা 5 তারিখ, তাই তো? আচ্ছা 26 তারিখ যদি পরীক্ষা হয়, ওই দিন আমরা যদি আর কি যদি 2 তারিখ আমরা যদি পরীক্ষা হবে তাহলে 26 তারিখেই আমরা এই ক্লাস নিব, পরীক্ষা দিয়ে এসে আমরা পরের দিন দিব যদি 2 আচ্ছা, তারিখ ঠিক আছে। পরীক্ষা, ঠিক আছে? এই 2 তারিখ। ইয়েস স্যার। ওকে আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনারা পড়তে থাকেন, আর যে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, ঠিক আছে? ভালো থাকবেন স্যার। আর আমি ওই এগুলা ইউজ করে দিয়ে দিব ইনশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার অ্যাটেন্ডেন্স কি নেবেন? আজকে অ্যাটেন্ডেন্স সবার কি দিয়ে দিলাম আমি, আর ওকে আজকে সবাইকে দিয়ে দেন। ঠিক আছে, সমস্যা নেই স্যার। ঠিক আছে স্যার, ওকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।